আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। আজকে বাংলাদেশ ঐতিহাসিক একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে ক্রিকেটের ময়দানে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হোম অফ ক্রিকেটে প্রথমবারের মতো ঘরের মাটিতে পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারানোর স্বাদ পেয়েছে টিম টাইগাররা। এবং এই যে পরিসমাপ্তি, এই যে টেস্টে জয়লাভ করা, সেটাই পুরো 5 দিনের একটা প্রসেসের ফসল। আপনারা নিশ্চয়ই শুনতে শুনতে বিরক্ত। ট্রাস্ট দ্য প্রসেস, এই বিষয়টাকে বিশ্বাস যে করতে হয় এবং সেই প্রসেস মেনটেন করেই যে ম্যাচ জেতা যায়, টেস্ট ম্যাচ জেতা যায়, ক্রিকেটের সবচেয়ে বর্ণাঢ্য সংস্করণে দুর্দান্ত পারফরমেন্স করা যায়, সেটা কিন্তু বাংলাদেশ আরও একবার প্রুভ করে দিয়েছে। এবং আজকে অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলার থাকতে পারে, বাংলাদেশ জিতেছে কিভাবে, ওভারঅল দিনটা কেমন গেছে, পুরো 5টা দিনে বাংলাদেশের টার্নিং পয়েন্টগুলো কী কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার কাছে আসলে মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন চমৎকার একটা নেতৃত্ব পেয়েছে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ট্যালিসম্যান, এবং টেস্ট ক্রিকেটে তার যেই বুদ্ধিমত্তাটা, তার যে স্পৃহাটা, তার যে প্রিপারেশন, তার যে এক্সিকিউশন, সব কিছুরই একটা জ্বলন্ত প্রমাণ পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচটা। নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের কথায় শুধু যদি আসি, বাংলাদেশ টসে হেরেছিল, আগে ব্যাট করতে নেমেছিল, সেই সময় নাজমুল শান্ত একটা সেঞ্চুরি করে বসেন এবং সেটাই এই ইনিংসের একটা টপ স্কোর। এবং তার ওই সেঞ্চুরির উপর ভর করে মমিনুলের 50, পরবর্তীতে আরও কিছু ভালো কন্ট্রিবিউশন সবার কাছ থেকে মিলেমিশে বাংলাদেশ কিন্তু ওই 413 রানটা করতে পারে, যেটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এই মানে না যে 413 করে ফেলেছে দেখে টেস্ট জিতে যাবে, ব্যাপারটা এরকম না। ডেফিনেটলি আরও অনেক কঠিন পথ সামনে পাড়ি দিতে হতো বাংলাদেশকে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 386 রান করে অল আউট হয়ে যায় এবং সেখানেও নাজমুল হোসেন শান্তর তৎপর ক্যাপ্টেন্সি আমরা দেখেছি। এমন একটা পর্যায়ে যাচ্ছিল যখন পাকিস্তানকে দেখে মনে হচ্ছিল তারা বাংলাদেশের রানটা ক্রস করে লিড নিয়ে চলে যাবে, কিন্তু নাজমুল শান্ত বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জগুলো যে এনেছেন, মিরাজের উপর ভরসা রেখেছেন, তাইজুলকে সময় মতো নিয়ে এসেছেন, নাহিদ রানাকে যেভাবে ব্যবহার করেছেন বা তাসকিনকে যেই সময় স্পেলে নিয়ে এসেছেন, সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল। তার ফিল্ড প্লেসমেন্ট অ্যাটাকিং ছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তানকে বাংলাদেশ ওই 27 রানে আগেই আটকে দিতে পেরেছে, 386 রানে আটকে দিতে পেরেছে। 27 রানের একটা ছোট লিড বাংলাদেশ নিয়েছিল। তবে নাজমুল শান্তর মূল ঘটনাটা আসলে ওই ব্যাটিং পারফরমেন্সেও নয়, কিংবা প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং করার সময় তার যে ক্যাপ্টেন্সি সেটাও নয়। বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছিল তখন একটা দুরূহ ব্যাটিং কন্ডিশনে নাজমুল হোসেন শান্ত আরও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 87 রানের একটা নক। 2 ইনিংস মিলিয়ে প্রায় 200-র মতো রান তিনি করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ডেফিনেটলি হওয়ারই কথা। তবে শুধুমাত্র তার ব্যাটিংটার জন্য হননি, সেটা আপনাকে তো নিশ্চিত করে বলতে পারি, কারণ নাজমুল শান্ত সেই টপ স্কোরটার পাশাপাশিও বাংলাদেশের বাদবাকি কিছু ব্যাটারদের পারফরমেন্স মিলিয়ে বাংলাদেশ 240 রান করেছিল 9 উইকেট হারিয়ে। আজকের এই পঞ্চম দিনে এসে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, যেটা আসলে সাধারণত আমরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখি না। বাংলাদেশ একটু টিমিড থাকে টেস্ট ক্রিকেটে। আমরা আসলে দুটো পার্সপেক্টিভ নিয়ে খুব দোলাচালের মধ্যে থাকি। একটা হচ্ছে আমরা হারবো না, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা জিততে চাই। ভালো একটা অবস্থানে থেকেও অনেক সময়ের আগে বিভিন্ন টেস্টে আমরা দেখেছি বাংলাদেশ নেগেটিভ একটা সিদ্ধান্ত নেয়, না হারার সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা যায় জেতার সুযোগটা আর পায় না, শেষ পর্যন্ত হয়তো ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিছু কিছু সময় তো আমরা হেরেও যাই। তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চিন্তা ভাবনায় যে একটা পরিবর্তন এসেছে এবং চিন্তা ভাবনায় যে পরিবর্তনটা নাজমুল হোসেন শান্ত আনছেন, সেটার একটা বিশাল বড় প্রমাণ আজকে এই পঞ্চম দিনে আমরা দেখলাম, যেখানে বাংলাদেশ শুরু থেকেই অ্যাটাক করছিল। এবং এটা একটা প্রি প্ল্যান্ড ব্যাপার আমরা বুঝতেই পারছিলাম, কারণ এই আজকের দিনটা শুরু হওয়ার আগে কিন্তু মোহাম্মদ আশরাফুল ছোট করে একটা ইন্টারভিউ দিয়েছিলেন প্রোডাকশন টিমকে টেলিভিশনে। তিনি সেখানে বলছিলেন যে বাংলাদেশের টার্গেট হচ্ছে 20 ওভার ব্যাট করবে, যত বেশি রান তোলা সম্ভব হয়, 260-70 রান যদি বাংলাদেশ টার্গেট দিতে পারে পাকিস্তানকে, তাহলে 70 ওভারের মতো সময় পেলে বাংলাদেশ পাকিস্তানকে অল আউট করে ম্যাচটা জিততে পারে। পুরো একটা ছক কাটা, পুরো একটা টেমপ্লেট সেট করা, এবং খুব এনকারেজিং এই কথাগুলো ছিল, কারণ আমরা যারা বাংলাদেশের ক্রিকেটের ফলোয়ার্স, যারা দেখি খেলাটা, আমরা কিন্তু আসলে ভাবতেও পারিনি যে বাংলাদেশ সত্যি সত্যি এই সাহসটা দেখাবে। আমি ভাবছিলাম মুখের কথা এমনি তারা বলছে, 260-70 এটা কি যথেষ্ট কিনা ম্যাচ জেতার জন্য, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। তারপরও বাংলাদেশ সেই ঝুঁকিটা নিয়েছে এবং 240 9 উইকেটে যখন বাংলাদেশের স্কোর ছিল, ওভারঅল 267 রানের লিড যখন বাংলাদেশের ছিল, তখন নাজমুল হোসেন শান্ত ডিক্লারেশন দিয়েছেন। লাঞ্চের ঠিক কয়েক মিনিট আগে ডিক্লারেশন দিয়েছেন, পাকিস্তানকে 4 ওভার ব্যাটও করিয়েছেন এবং সেই সময় পাকিস্তানের একটা উইকেটও বাংলাদেশ ফেলেছে। আমার কাছে মনে হয় পুরো টেস্ট ম্যাচেরই টার্নিং পয়েন্টটা হয়ে গিয়েছিল সেই ডিক্লারেশনটা, সেই সাহসী সিদ্ধান্তটা, যেখানে বাংলাদেশ ডিসাইড করেছে যে তারা এই টেস্ট ম্যাচটা জিততে চায়, তারা তাদের বোলারদেরকে সেই সুযোগটা দিতে চায় যেন পাকিস্তানকে অল আউট করা সম্ভব হয়, এবং সেই সাহসটা বাংলাদেশ দেখিয়েছে, যেটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি ভিন্ন আমার কাছে মনে হয়। এইটা হওয়ার পেছনে বেশ কিছু কারণও থাকতে পারে। নাজমুল হোসেন শান্ত
আমার কাছে মনে হয় যে একটু রিলিভড হয়েছেন। ৩ ফরম্যাটের ক্যাপ্টেন যখন ছিলেন অনেক ধরনের ভিন্ন ফরম্যাট নিয়ে নাড়াচাড়া করতে হতো। অ্যাজ এ ক্যাপ্টেন এক এক ফরম্যাটে এক একভাবে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল, বাট এখন শুধুমাত্র টেস্ট ক্যাপ্টেন হওয়াতে নাজমুল শান্ত কিন্তু পুরোপুরি টেস্টে ফোকাসটা করতে পারছেন এবং তার ক্যাপ্টেন্সিতেও, তার চিন্তাভাবনাতেও, তার কথাবার্তাতেও যেভাবে তিনি টিমটা চালাচ্ছেন সেই জায়গাটাতেও কিন্তু ওই পজিটিভ রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা সাহসী সিদ্ধান্ত, এই যে একটা 268 রান করেও বা 268 রানের টার্গেট পাকিস্তানকে দিয়ে 70টা ওভার হাতে রাখা তাদেরকে অল আউট করার জন্য, এখানে কিন্তু হিতে বিপরীত ঘটনাও ঘটে যেতে পারতো। পাকিস্তান যদি ভালো ব্যাট করতো, তারা যদি এই রানটা চেস করার আসলেই চিন্তা ভাবনা করতো, তাহলেও কিন্তু খুব বেশি কষ্ট করতে হতো না। 4 4.5 করে রান তুললেই এই রানটা করে ফেলা সম্ভব হতো, যে কটা ওভার আজকের দিনে বাকি ছিল। তবে বাংলাদেশ সেটা হতে দেয়নি এবং ওই যে ছোট ছোট কিছু ডিটেল, যেমন লাঞ্চের ঠিক আগে পাকিস্তানকে আবারও ব্যাটিংয়ে নামানো, এটা যে সাইকোলজিক্যালি তাদেরকে কত বড় ধাক্কাটা দিয়েছে। এবং ইমামুল হকের উইকেটটাও যখন তাসকিন পেয়েছেন, তখন মনে হলো যে সেই 4 ওভারে নামানোর যে ফেজটা তাদেরকে, সেটা একদম পুরোপুরি সফল। দ্বিতীয় যে সেশনটা ছিল পোস্ট লাঞ্চ সেশন, বাংলাদেশের জন্য অনেক কষ্টদায়ক একটা সেশন ছিল এবং পঞ্চম দিনে এসে পাকিস্তানের ওই ডেবিউট্যান্ট আবদুল্লাহ ফাজল, তিনি যখন এক প্রান্ত ধরে রাখছিলেন আর অন্য প্রান্তেও যখন সাপোর্ট পাচ্ছিলেন আজান আওয়েসের, তখন মনে হচ্ছিল যে না, একটা ভালো দিকেই পাকিস্তান হয়তো এগিয়ে যাচ্ছে। তবে এই যে পার্টনারশিপটা, সেটাতে করে কিন্তু বেশ ভালো একটা দিকেই পাকিস্তান এগিয়ে যাচ্ছিল। একটা ভয় মনে হচ্ছিল যে ড্র করে ফেলতে পারে পাকিস্তান, যদি ভালো ব্যাটিং করে ফেলে তাহলে জিততেও পারে, এরকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছিল। ওই সেকেন্ড সেশনটায় পাকিস্তান মাত্র 2টো উইকেট হারায় এবং খুব ভালো একটা অবস্থানে চলেও যায়। শেষ সেশন এবং সেই শেষ সেশনে 7টা উইকেট ফেলতে হবে বাংলাদেশের, এরকম একটা সমীকরণ নিয়ে পোস্ট টিতে বাংলাদেশ নেমেছিল বোলিং করতে এবং সেখানে নাজমুল হোসেন শান্ত এক প্রান্তে স্পিন, এক প্রান্তে পেস, সেভাবেই শুরু করেছিলেন। কাজের কাজটাও সেখানে হয়ে যায়। তাইজুল ইসলাম প্রথম ব্রেক থ্রুটা দেন ওই আবদুল্লাহ ফজল, যিনি কিনা 50 করেছেন, একমাত্র 50 পাকিস্তানের ইনিংসে। তার উইকেটটা তুলে নেওয়ার পরে কিন্তু দরজাটা খুলে যায় এবং দরজা যখন খোলে, তখন নাহিদ রানা নামক একটা ঝড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন এই নাজমুল হোসেন শান্ত। দিনের শেষ ভাগটায় এসে নাহিদ রানা তিনি আসলেন এবং পাকিস্তানের মিডল অর্ডার, লেট মিডল অর্ডার লেজটাকে পুরোপুরি গুড়িয়ে দিয়ে তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়ে শেষ করলেন 40 রানে 5 উইকেট। এবং সেখানেও আমি বলবো নাজমুল হোসেন শান্তর কৃতিত্ব। তিনি চাইলেই হয়তো এক প্রান্তে মিরাজ, এক প্রান্তে তাইজুলকে দিয়ে টানা বোলিং করিয়ে যেতে পারতেন, তবে তিনি ইনোভেশনের ধার ছিলেন, তিনি ইনোভেশনটা গ্রহণ করেছেন এবং নাহিদ রানাকে এমন সময় বোলিংয়ে এনেছেন সেখানেই সাথে সাথেই পাশার দানটা পাল্টে গিয়েছে এবং নাহিদ রানা ওই একটা দারুণ স্পেলেই মোটামুটি রিজওয়ান এবং সাউথ শাকিলকে যখন একসঙ্গে আউট করে দিয়েছেন, তারপর আর পাকিস্তানের দাঁড়ানোর সুযোগ হয়নি। 104 রানের ব্যবধানে পাকিস্তান ম্যাচটা হেরে যায়। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পয়েন্টস টেবিলে 6-এ উঠে গেছে। 3 ম্যাচ খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, একটা ড্র, একটা পরাজয় এবং একটা জয়। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং নাজমুল হোসেন শান্তর দূরদর্শী চিন্তাভাবনা, তার পারফরমেন্স, তার প্রস্তুতি এবং তার পরিকল্পনার ছাপটাই বাংলাদেশের এই পুরো টেস্ট টিমের মধ্যে আসছে, টেস্ট টিমের রেজাল্টের মধ্যেও আসছে এই ইতিবাচক পরিবর্তনগুলো। আপনাদের কাছে আসলে কি মনে হয়, টার্নিং পয়েন্ট কোনটা ছিল এই টেস্টে? বাংলাদেশ যে জিতেছে পাকিস্তানকে, প্রথমবারের মতো ঘরের মাটিতে হারিয়েছে টেস্টে, টার্নিং পয়েন্টটা কোনটা ছিল? এবং নাজমুল শান্তর ওভারঅল পারফরমেন্স অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ আ ব্যাটার, কি পারফরমেন্স তার ছিল, সেটা নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন। নাহিদ রানাকে নিয়ে আপনাদের উচ্ছ্বাসটা জানিয়ে দিতে পারেন। এবং যারা যারা বলছিলেন যে তাইজুল কেন, তিনি তো আবারও প্রমাণ করলেন তাইজুল কেন এফেক্টিভ টেস্টে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কতটুকু মনে হয় এফেক্টিভ নাকি ফ্লুক, জানিয়ে দিতে পারেন। দ্বিতীয় টেস্টের অপেক্ষায় থাকলাম, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করছে সেই আশ্বাসটা নিয়ে। ভালো থাকবেন সবাই। অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।